সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমরা গত ক্লাসে রূপসী বাংলা কাব্যের কবি জীবনানন্দ দাশের জীবন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা রূপসী বাংলা কাব্যের নামকরণ সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে কোনো বিষয়ের নামকরণ সম্পর্কে নামকরণ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। নামকরণের মাধ্যমে একটি কবিতার বা কাব্যের বা যে কোনো গ্রন্থের যে অন্তর্নিহিত তাৎপর্য এবং বিষয় বৈশিষ্ট্য উপলব্ধি করা সম্ভব হয়। রূপসী বাংলা বলে ছিল না কবিতা বইয়ের নাম, অর্থাৎ রূপসী বাংলা নামে আমরা যে রূপসী বাংলা কাব্যটা পাই, রূপসী বাংলা নামে কোনো কবিতা এই কাব্যে নেই। তারপরেও এই কাব্যের নাম রূপসী বাংলা হয়েছে। কবিতাগুলো কেবলই সংখ্যা ছিল, অর্থাৎ কবিতাগুলোর শুরু থেকে 1, 2, 3, 4 এভাবে সংখ্যা দেওয়া হচ্ছিল। কবিতার সংখ্যা হলো এর ধারাবাহিকতা রয়েছে। কবিতার চিত্রময়তা বিবেচনায় এর নাম হয়তো রূপসী বাংলা হতেই পারত, কিন্তু হয়নি। আবু হাসান শাহরিয়ার লিখেছেন, এই কাব্যের কবি প্রস্তাবিত নাম ছিল বাংলার ত্রস্ত নীলিমা, অর্থাৎ শোষিত বঞ্চিত নিপীড়িত বাংলার নিবিড় প্রতিচ্ছবি এই কাব্য। সুতরাং বাংলার ত্রস্ত নীলিমাই ছিল এর যথার্থ নাম। একটি দুটি ছাড়াও এ কাব্যের অধিকাংশ স্বর্গেই কোনো শিরোনাম দেননি কবি, দিয়েছিলেন ক্রমিক নম্বর। মহাকাব্যিক ঘরানার লেখা এরকম কবিতাপুঞ্জের দেখা আমরা কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপিতে দেখতে পাই। পর্বে পর্বে লেখা এজরা পাউন্ডের ক্যান্টোজের সঙ্গে রূপসী বাংলার তুলনা চলে। 37টি স্বর্গ এক সামগ্রিকতা, 73 ও 68 নম্বর স্বর্গ দুটি জোড়া দিয়ে একটি ভূমিকা কবিতা হিসেবে উত্থাপন করায় সিগনেট সংস্করণের দৃশ্যত 60টি স্বর্গের আমরা দেখা পাই। আমরা এই যৌগিকটি বিচ্ছিন্ন করে দিলে 61টি স্বর্গের, যা মূল পাণ্ডুলিপি থেকে 12টি স্বর্গ কম। পরবর্তীকালে আরও 4টি পৃষ্ঠা খোয়া যায়। 1, 2, 3 ও 4 সিগনেট সংস্করণে থাকায় বিলুপ্তির হাত থেকে রক্ষা পায় সেগুলো। আবু হাসান শাহর সম্পাদিত জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা সাহিত্য বিকাল। কবিতার শিরোনাম সম্পাদকদ্বয় কর্তৃক নির্বাচিত। অধিকাংশ শিরোনাম নেওয়া হয়েছে কবিতার প্রথম পংক্তি থেকে। রূপসী বাংলার কবিতাগুলোর শিরোনাম বা নাম যেটা এসছে, সেটা অবশ্য কবিতার প্রথম যে চরণ বা পংক্তি, সেই পংক্তির নাম পংক্তি অনুসারে কবিতার নামকরণ করা হয়েছে কবিতাগুলোর। কবির মৃত্যুর পর 13 জুলাই 1957 সালে প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থ। কবির মৃত্যুর 25 বছর আগে ভাবা আবেগে লেখা বলে ধরা হয় এই পাণ্ডুলিপির। সাধারণ জনপ্রিয়তার আনে এই কাব্যগ্রন্থ। তাই নাম এখানে মুখ্য হয়ে আসেনি, মুখ্য হয়ে এসেছে কবিতার দেশ, প্রকৃতি। এমন প্রকৃতি শুধু রূপসী বাংলায় নয়, ধূসর পাণ্ডুলিপিতেও লক্ষণীয়।
বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায় সেই ইঙ্গিত দিয়েছেন। প্রকৃতিকে অতি নিবিড়ভাবে অনুভব না করেন এমন কোনো কবি নেই, কিন্তু সমগ্র জীবনকে প্রকৃতির ভিতর দিয়ে গ্রহণ করেন এমন কবির সংখ্যা অল্প। তারাই বিশেষভাবে প্রকৃতির কবি। আমার মনে হয় আমাদের আধুনিক কবিদের মধ্যে একজনকে এই বিশেষ অর্থে প্রকৃতির কবি বলা যায়, তিনি জীবনানন্দ। জীবনানন্দের এই প্রকৃতি সংলগ্নতা দেখে অরুণেশ ঘোষ লিখেছেন, একা চলে গেছি নদীর দিকে ঝোপ জঙ্গলের ভিতরে, একা একা আবিষ্কার করেছি হিজল বন, বেতফল তো একদিন সেভাবে লক্ষ্য করিনি। জীবনানন্দ পড়ার পর সেই বেতফল হাতের তালুতে নিয়ে ভেঙে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকেছি। একদিন আবিষ্কার করা গেল হিজল গাছকেও। জীবনানন্দ, অরুণেশ ঘোষ। প্রকৃতিকে এত নিবিড়ভাবে দেখা, কাছে থেকে দেখা, উপলব্ধি করা, রূপ ও রং, পথের পাঁচালীর অপূর্ব মতো সর্বগ্রাসী দৃষ্টিতে কম কবি দেখতে পেয়েছেন। বাংলার এই রূপ আর কোথায়? বাংলার মাটি, আকাশ, নদী, ভাটপুল, খঞ্জনা, দোয়েলের গান, বকের সারি, কাক, চিল, চড়ুই ফিঙে, স্নিগ্ধ ভোর, সর্ষে রোদ, কুয়াশার শীত, উদাসীন বিকেল, হেমন্ত দুপুর, নিশিন্দা নিম, ডুমুর ইত্যাদি। এটা নয় অন্য কথা বলে প্রকৃতি বিমুখ হয় না। যে প্রকৃতির চাদরে তার বাস, সেখানেই জীবনানন্দের রৌদ্র দুপুর। মৃত্যু কাঙ্ক্ষিত কবির মনোজগৎ বিষণ্ণ জর্জর, তার আত্মা যেন লালিত হয় হিমেল প্রান্তরে, নদীর সন্নিকটে ঘুমের ঘোরে। হেমন্তের ধূম্র আকাশ, ঝরা পাতা, নিঃসঙ্গতা, কুহেলিকাহীন, অলঙ্কারবিহীন, তার নির্জন নিঃসঙ্গ জীবন চৈতন্য হেমন্ত তুল্য। তার হলুদ রং প্রিয়তা নিয়ে তাকে ইমপ্রেশনিস্ট বলেছেন দীপ্তি ত্রিপাঠী, আবার ফোবিস্টও বলেছেন। যখন তিনি বলেন নরম নরম হয় সরকার শুক্লায় মাঠের ভিতরে, তখন হলুদ নদী, তখন ইমপ্রেশনিস্ট। আবার যখন বলেন হলুদ ঠ্যাং উঁচু করে ঘুমবো সে শিশিরের জলে, তখন তিনি ফোবিস্ট। সাদা রং ও বালুকার ব্যবহার করলেও হলুদই তার প্রিয়, হলুদ এবং হেমন্ত সমর্থক। বিংশ শতকের ফরাসি দেশে যে কাব্যশিল্প আন্দোলন শুরু হয়, তাতে ফোবিজম, কিউবিজম, এক্সপ্রেশনিজম, ফিউচারিজম ধারা লক্ষ্য করা যায়। ফোবিস্টগণ রংকে প্রাধান্য দিতেন। সুয়ারেলিস্টিক কবি জীবনানন্দ দাশ জীবনে ফোবিস্ট আন্দোলনের ঢেউ লেগেছিল, তাই তার মাঝে হলুদ এসেছে বারবার। রোমান্টিক ধারার পরিবর্তে কবির জীবনে বারবার এসেছে রূঢ় বাস্তবতা। তাই ঘরই যেন এক হেমন্তের রঙে রাঙা। হেমন্তের ক্ষয়িষ্ণু রূপেই তিনি মানিয়ে নিয়েছিলেন, তাই রূপসী বাংলাতেও সেই ঢেউ লেগে গিয়েছিল। কোথাও চলিয়া যাব একদিন, তারপর রাত্রির আকাশে অসংখ্য নক্ষত্র নিয়ে ঘুরে যাবে কতকাল, জানিব না কতকাল। উঠানে ঝরিবে এই হলুদ বাদামি পাতাগুলো, মাদারের ডুমুরের সদাগন্ধ, বাংলার শ্বাস বুকে নিয়ে তাহাদের জানিব না পরথরূপী মধুকুপি ঘাস। কোথায় চলিয়া যাব রূপসী বাংলা কোম্পানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এ পর্যন্ত। আগামী ক্লাসের রূপসী বাংলার কোনো একটা বিষয় নিয়ে আবারও আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকো। সবাইকে
আন্তরিক শুভেচ্ছা।